যে লেখাপড়া করা ছাড়া রাজনীতিতে আর যাই করা যাক ভালো করা যাবে না। একদম সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক চিত্র পাওয়া যায়। সবাই জানে যে দুজন মানুষের কথা আমি বললাম, আন্তর্জাতিক গবেষক হিসেবে, ইতিহাসবিদ হিসেবে তারা খ্যাত। বদরুদ্দিন উমর আমার কাছে তখন মনে হতো, আমার অপরিপক্ক জ্ঞানী, যে উনি এইরকম জ্ঞানী উচ্চ বাপের একজন মানুষ। আমি বদরুদ্দিন উমর যে ঘরানা থেকে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, প্রসিদ্ধ হয়েছেন, আমি সেই ঘরানার মানুষ নই। আমি সম্পূর্ণ ভিন্ন একটা ঘরানা থেকে জন্ম নিয়েছি, যেখানে বিপ্লবের বিরুদ্ধে কথা বলাই শুরুতে একটা রেওয়াজের মতো ছিল। হো হো মাও মাও, চিনে যাও ব্যাং খাও, এইরকম স্লোগান দিতাম আমরা। ওখানে কোনো চর্চাই ছিল না জ্ঞানের। ভালো ছাত্র আবার রাজনীতি করবে এরকম বোধই আসতো না কারো। অথচ যতই বয়স হয়েছে, বুঝতে শিখেছি, ততই বুঝেছি জ্ঞান বর্জিত একটা রাজনীতি সমাজের কল্যাণ করতে পারে না। এবং এটাও দেখেছি যারা রাজনীতিবিদ তারা মেঠো বক্তা হিসেবে খুব প্রসিদ্ধ, কিন্তু আলোচনায় একেবারেই অপরিপক্ক। আমি সবার কথা বলছি না, এক্সেপশনাল তো আছেই, কিন্তু সাধারণভাবে বলা যায় রাজনীতিতে জ্ঞানের চর্চা একেবারেই ছিল না। বদরুদ্দিন উমর সেই ক্ষেত্রে একটা উজ্জ্বল বাতির মতো, যিনি সবাইকে না বলেও বোঝাতে পারতেন যে লেখাপড়া করা ছাড়া রাজনীতিতে আর যাই করা যাক ভালো করা যাবে না। লম্বা কথা বলবার তো সুযোগ নেই। আমার কাছে এখনও উনি একটা প্রেরণার মতো মানুষ। আমার মনে হয়েছে আমার এই যে গড়ে ওঠা, বড় হওয়া, বেড়ে ওঠা, তার পেছনে বদরুদ্দিন উমরের একটা খুব বড় অবদান আছে। ওনাকে কোনোদিন এসব কথা আমি বলিনি। আমার যে শ্রদ্ধা আজকে আমার ভেতর থেকে উঠে আসে, সেই শ্রদ্ধাও কখনো তাকে প্রকাশ করিনি, করবার সুযোগ পাইনি। কিন্তু ওনার মৃত্যুর পর আমার মনে হয়েছে সত্যি সত্যি আমরা বড় কিছু হারালাম। একজন রাজনীতিবিদ, এবং যিনি মাঠে মাঠে গ্রামে গ্রামে ঘুরে সংগঠন করবার চেষ্টা করেছেন, তিনি 100-র উপরে বই লিখেছেন, ভাবতেই কষ্ট হয়। ওনাকে লক্ষ্য করে নয় বা ওনাকে অনুসরণ করে নয়, কিন্তু লেখার একটা নেশা আমারও ছিল। আমার খুব ইচ্ছা হয় আমি যদি বদরুদ্দিন উমরের মতো একটা বই অন্তত লিখে যেতে পারি। আমি জানি সেটা আমাকে দিয়ে সম্ভব হবে না, এই জন্যও তার প্রতি গভীর শ্রদ্ধা। আর সর্বশেষ বলি, উনি লেখক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে অসাধারণ সফল, জ্ঞান সম্পন্ন, সবাইকে আলোর বাতি দিয়েছেন। রাজনীতির ব্যাপারেও কখনো কখনো আমার মনে হয় আমি যেরকম বুঝি, উনি সেই বোঝার কাছে এসেও আমি যেন তাকে ছুঁতে পারি না, ধরতে পারি না। যেহেতু ছাত্রলীগ করেছি, পরে আওয়ামী লীগ করিনি, কিন্তু জাসদ করেছি, আমাদের সমস্ত প্যাটার্নটাই হচ্ছে যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরিবর্তনটা করতে হবে। গোপন রাজনীতির চিন্তা ছিল না, মাঝে খানিকটা বিভ্রান্তির মধ্যে পড়ে সেদিকে গেছি। কিন্তু আমার অবাক লেগেছে, সেই রকম প্রকাশ্য রাজনীতিতে বেটো বক্তা নন, সামনে সে বিরাট বিরাট মিছিল করেননি, তারপরেও বদরুদ্দিন উমর কত অসাধারণভাবে অভ্যুত্থানকে বুঝতে পেরেছেন। এবং এই অভ্যুত্থানের চারিত্র, তার অভ্যন্তরীণ বিষয়, তার ভবিষ্যৎ সম্ভাবনাকে যেরকম করে তুলে ধরতে পেরেছেন, খুবই ভালো অন্তর্দৃষ্টি না থাকলে এরকম করা সম্ভব হয় না। ওই জ্ঞানটা নাই, ওই জ্ঞানটা ছিল না। সেই কারণে উনি খুব সুন্দর বলেছেন, বাংলাদেশ একটা অভ্যুত্থানের দেশ। এবং সর্বশেষ 2024-এও যে বিরাট অভ্যুত্থান হয়ে গেল, তার সম্পর্কে উনি যে মূল্যায়ন করেছেন, এটা খুবই সুন্দর। এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান, এই নিয়েই বিতর্ক চলছে। এটা অভ্যুত্থান হলে এটা বিপ্লবের জায়গায় যেতে পারলো না কেন? এটা তার যথাযোগ্য জায়গায় যেতে পারলো না কেন? তার চূড়ান্ত অভিধায় পৌঁছাতে পারলো না কেন? এই সমস্ত প্রশ্ন সবার মধ্যে আসছে, এবং এক ধরনের হতাশার ভাবও সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তখন আমার মনে হয় উনি যে কথা বলেছেন সেটাই ঠিক। শুধুমাত্র স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান চূড়ান্ত অভিধায় যেতে পারে না।